আইনি জটিলতা ও প্রশাসন ক্যাডারের বিরোধিতায় ঝুলে আছে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার কার্যক্রম। সংস্কারের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট হওয়ায় পুরো প্রক্রিয়া এগোতে পারেনি এখনো। বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার অনেক চেষ্টা করলো অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা পারলো না কেন? কাগজে কলমে থেকে গেল কেন? এনবিআর কে দুই ভাগে ভাগ করার ব্যাপারটা না, পৃথকীকরণ করা হয়েছে। এবং পৃথকীকরণ এই জন্যই যে এনবিআর এর ভিতরে যে বাস্তবায়ন এবং নীতি প্রণয়নের যে কাজটি একত্রে করা হতো একই ব্যক্তির অধীনে, সেটিকে একটি আলাদা বিভাগের মধ্যে দিয়ে নীতি বিভাগকে আলাদা করা হয়েছে। নীতির কাজ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর মেন এনবিআর এর কাজ এনবিআর এর কাছেই থাকবে, সেটার নাম বাস্তবায়ন বিভাগ বলা হয়েছে। হয়তোবা এটা জাতীয় রাজস্ব বোর্ডও বলা যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ এনবিআর কে দুই ভাগ করা হয়েছে এইভাবে কথাটা না বলে বলতে হবে যে এনবিআর এর কাজকে পুনর্গঠিত করা হয়েছে, এটা ভাগ করে দুইটা ডিভিশনে পরিণত করা হয়েছে আর কি। জি, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলেও রাজস্ব আয় বাড়েনি, তো রাজনৈতিক সরকারের জন্য সেটা কি আরো কঠিন হবে না সহজ হবে? দেখুন, এই যে পৃথকীকরণের ব্যাপারটা কিন্তু এরকম না যে চট জলদি কালকেই রেভিনিউ বেড়ে যাবে। এই বিষয়টা হচ্ছে এটা একটা পদ্ধতিগত প্রক্রিয়াকে, কাজকে আরো দ্রুত, জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং স্বাভাবিক করার জন্যেই এই পৃথকীকরণ। এবং এটা যে কারণে অন্তর্বর্তীকালীন সময়ে বা তার আগেও রেভিনিউ আর্নিং তো বাড়ছিল না। রেভিনিউ আর্নিং তো আসলে অর্থনীতি অচল অবস্থায় থাকাতেই কিন্তু রেভিনিউ আর্নিং হচ্ছে না। একথা এনবিআর এর নিজস্ব খুব হাতে এমন কোনো জাদুর কাঠি নেই যে হঠাৎ করে রেভিনিউ বাড়ানো যাবে আর কি। কিন্তু এই যে পৃথকীকরণ যেটা করা হয়েছে, এটা হচ্ছে যে কাজকে আরো সহজ এবং আরো বেশি গতিশীল করবে। কাজের ভিতরে একটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতার একটা পরিবেশ হবে। তাতে আশা করা যায় যে ক্রমান্বয়ে কর আহরণ বা রাজস্ব আহরণে একটা গতিশীলতা পাবে, বৃদ্ধি পাবে। জি, আপনি যেটি বলছেন যে সেক্ষেত্রে যদি এনবিআর যদি শক্তিশালী না হয়, তাহলে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারবে কি সরকার? রাইট, ইউ আর। কারণ এনবিআর শক্তিশালী হওয়া মানে কি, এনবিআর কার্যকর হওয়া, কার্যশীল হওয়া, কার্যকরী হওয়া। রেভিনিউ আর্নিং এ তার যেসব সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে সে যেন আরো বেশি গতিশীল হতে পারে। এবং কর কর আহরণের ক্ষেত্রে যেসব পদ্ধতিগত সংস্কার বা নীতিগত যেসব সংস্কার, কাজের যে সমস্ত পরিশীলিত করা দরকার, সেই কাজগুলো করার সুযোগ সৃষ্টি হবে। এবং এটা অবশ্যই ঠিক যে এনবিআর থেকে রেভিনিউ আর্নিং না হলে পর যে কোনো সরকারের জন্যে, বাংলাদেশ তো বটেই, তাকে অগ্রগতির পথে তার যথেষ্ট হবে, কারণ নইলে বিদেশি ঋণ নিতে হবে, তো এটা তো ঠিক না। এটাই জি আর কি। জি, সেক্ষেত্রে রাজস্ব ঘাটতি বেশি থাকলে বাজেট বাস্তবায়ন করতে চাপে পড়বে বিএনপি সরকার, আপনি কি মনে করেন? বাজেট ঘাটতি কথাটা আমি আমি এখানে একটু স্পষ্ট করা দরকার। বাজেট ঘাটতি হচ্ছে যে আপনি যা খরচ করছেন আর আপনি যা আয় করছেন তার ভিতরে পার্থক্যটা। তাই এ পার্থক্য আপনি যদি সেইভাবে বাজেট প্রণয়ন করেন যে আপনি যা করতে পারবেন, যা আয় করতে পারবেন, সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন, তাহলে ঘাটতির প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ হয়ে আসবে না। আপনি ওদিকে রেভিনিউ আর্নিং হচ্ছে কিনা সেটা না দেখে আপনি যদি অতিরিক্ত খরচ করতে থাকেন, তো তাহলে তো ঘাটতি বা আরো অন্যান্য সমস্যাগুলো হবে। সুতরাং সরকার নিশ্চয়ই আয় অনুযায়ী ব্যয় বা ব্যয় অনুযায়ী আয় করার ব্যাপারে তাকে সচেষ্ট থাকতে হবে। জি, একজন সাবেক চেয়ারম্যান হিসেবে বা বিশেষজ্ঞ হিসেবে যে সংস্কার প্রক্রিয়াটা চলছে আর কি, সেটিতে আপনি সরকারকে কি ধরনের নীতিগত পরামর্শ দিতে চান? আমি ওই কমিটির সদস্য ছিলাম, ওই যে রেভিনিউ রিফর্ম কমিটির। আমি এবং এরপরে ডক্টর জাহিদ সাদ্দার সাহেব, আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি। সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলেছি যে এই যে পৃথকীকরণ, এটা একটা উপলক্ষ, এটা একটা উপায়, বাট মেন হবে ওর ভিতরে যে কার্য পদ্ধতি আছে সংস্কারের, সেগুলো সংস্কার করতে হবে। এটা
2-3 বছর লাগবে। 2-3 বছর এটা করে যদি এটাকে করদাতা বান্ধব বা ব্যবসা বান্ধব বা পরিস্থিতি বান্ধব যদি করা যায়, গতিশীল করা যায়, করা যাবে, আমরা প্রত্যাশা করি এটা করলেই সেটা ভালো হবে। এটা আমি আবার বলছি, কালকেই হয়ে যাবে তা না, এটা একটা সিস্টেম, এটা প্রক্রিয়ার ব্যাপার। যেমন এই যে পৃথকীকরণ করাটাতে হচ্ছে কি, যে আপনি নীতি প্রণয়নটা আরো সুস্থ পরিশীলিত ভাবে করতে পারবেন, প্রাইভেট সেক্টরের সেখানে পার্টিসিপেশন থাকবে, অ্যাডভাইজারি কমিটি আছে, সেখানে প্রাইভেট সেক্টর সরাসরি নীতি করতে পারবে। আগে যেটা হয়তো এনবিআর নিজে নিজে ইএসআরও জারি করতো, তারপরে করতো, বা অনেকের সাথে আলাপ করতে পারতো না বা সময় হতো না, হ্যাঁ, ব্যাখ্যা করা হতো, পার্সোনাল যে পাওয়ার সেটাও হয়তো তাদের প্রয়োগ করতে হতো। এখন এই নীতি আলাদাও হওয়াতে এখান থেকে সবসময় মনিটরিং করা সম্ভব হবে, গবেষণা করা সম্ভব হবে, এবং কিভাবে পদ্ধতিগত উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, সংস্কার করা যায়, সেগুলো সহজতর হবে, অনেক ধন্যবাদ এবং আপনাকে। তাহলে রেভিনিউ আর্নিং বাড়বে। জি, অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ খান। অনেক ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।